স্টেডিয়ামটা একদম চুপ হয়ে যায় যখন প্রথম কর্নারটা বক্সের ভেতর উড়ে আসে। কারণ পেনাল্টি বক্সের ওপর দিয়ে যে স্ট্রাইকারটা উঠছে সেটা কোনো মানুষ না, সেটা একটা ক্যাঙ্গারু। 3 মিটারেরও বেশি ওপরে লাফ দিচ্ছে, আর গোল লাইনে একটা অক্টোপাস গোলকিপার তার 8টা বাঁকানো হাত ছড়িয়ে দিচ্ছে। ঠিক 1 সেকেন্ড পর মিডফিল্ড থেকে একটা চিতা এমন গতিতে ছুটে আসে মনে হয় ঘাসটাই পায়ের নিচে ছিঁড়ে যাচ্ছে। এটা সাধারণ ফুটবল না, এটা অ্যানিমাল ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে পূর্ণ রূপ, যেখানে প্রতিটা দল তৈরি হয়েছে বিবর্তনের হাতে। প্রতিটা খেলোয়াড় এক একটা অস্ত্র, আর প্রশ্নটা ভয়ঙ্করভাবে সহজ। ফুটবল দুনিয়ায় কোনো প্রাণী রাজত্ব করত? আর উত্তরটা শুধু গতি না, কারণ এই টুর্নামেন্টের পরে মাঠের সবচেয়ে দ্রুত প্রাণীটাই আটকে পড়বে এমন কিছুর কাছে যা তার চেয়ে ধীর কিন্তু অনেক বেশি চালাক। আর শেষের দিকে একজন গোলকিপার এমন এক সেভ করবে যা এতটাই অসম্ভব লাগবে যে পুরো স্টেডিয়াম নিঃশ্বাস নেওয়ায় ভুলে যাবে। প্রথম ম্যাচটা শুরু হয় এমন ফ্লাড লাইটের নিচে, যেগুলো এত উজ্জ্বল যে সবুজ টার্ফটা ভেজা পান্নার মতো চকচক করে। গ্যালারি কাঁপছে, কিন্তু মানুষের চিৎকারে না, গর্জন, চেঁচামেচি, হুক্কা ডাক আর পায়ের ধাক্কায়। প্রথমে মাঠে নামে আর্জেন্টিনা, তাদের প্রতিনিধি পুমা। চিকন, নীরব, পেশিগুলো লোমের নিচে এমনভাবে নড়ছে যেন টান টান দড়ি পাক খেয়ে আছে। তারা অকারণে কোনো নড়াচড়া করে না। পুমা বলের পেছনে ছুটে না, সে এমনভাবে দৌড়ায় যেন বলটা আগেই তার। ওদের সামনে ব্রাজিল নামে জাগুয়ার হয়ে, আরও বড়, আরও ভারী, কালো দাগওয়ালা শিকারী, কাঁধ যেন বিস্ফোরণের জন্য তৈরি। পুমারা যদি নর্তকী হয়, জাগুয়াররা হলো হলুদ জার্সি পরা বজ্রপাত। অ্যানিমাল ওয়ার্ল্ড কাপে তাদের খেলার ধরন ঠিক ব্রাজিলিয়ান ফুটবলের মতোই লাগে, সৃষ্টিশীল, বিপজ্জনক, আর খেলার ছলে ভরা, যতক্ষণ না হঠাৎ সেটা প্রাণঘাতী হয়ে ওঠে। সাইড লাইনের কাছে একটা পুমা বল পায়, শরীর নিচু করে, আর এত মসৃণ এক ফ্লিকে প্রথম ডিফেন্ডারকে কাটিয়ে যায় যে মুহূর্তটা প্রায় অলস মনে হয়। কিন্তু জাগুয়ার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয়। একটা ভারী পা টার্ফে আঘাত করে, পুরো শরীর ঘুরে যায়, আর হঠাৎ সেই সুন্দর ড্রিবল আটকে যায় গতি আর শক্তির মাঝখানে। অ্যানিমাল ফুটবলের প্রথম সত্যিটা এখানেই দেখা যায়। চাপ থেকে বের হতে না পারলে সৌন্দর্য বেশিক্ষণ বাঁচে না। পর্তুগাল নামে আইবেরিয়ান নেকড়ে নিয়ে আর সঙ্গে সঙ্গে ম্যাচের বাতাস বদলে যায়। এখানে ঝলক কম, বিশৃঙ্খলা কম, কিন্তু বিপদ অনেক বেশি। নেকড়েরা একা একা খেলে না, তারা মাঠটাকে শিকারের দলের মতো ছোট করে ফেলে। প্রতিপক্ষ দেখার আগেই পাশের রাস্তা বন্ধ করে দেয়। এক নেকড়ে সামনে থেকে প্রেস করে আরেকটা পালানোর পথ কেটে দেয়, আরেকটা বলের পেছনে অপেক্ষা করে। তাদের ফুটবল কোনো এক সুপারস্টারকে নিয়ে না, এটা অদৃশ্য ফাঁদের খেলা। আর এখানেই চিতাদের সমস্যা শুরু হয়। সবাই ভেবেছিল চিতারা অ্যানিমাল ওয়ার্ল্ড কাপ ধ্বংস করে দিবে। ঘন্টায় 100 কিলোমিটারের বেশি গতি ফুটবল মাঠে অন্যায়ের মতো শোনায়। উইঙ্গার হিসেবে তারা দুঃস্বপ্ন। একটা চিতা দৌড় শুরু করলে ডিফেন্ডাররা তাকে ধাওয়া করে না, তারা শুধু প্রার্থনা করে পাশটা যেন বেশি লম্বা হয়। পায়ের পেছনে ঘাস ছিটকে যায়, তার মেরুদণ্ড জীবন্ত স্প্রিংয়ের মতো ভাঁজ হয় আর প্রসারিত হয়। 3 সেকেন্ড সে শান্ত ডিফেন্স লাইনকে বিপর্যয়ে বদলে দেয়। কিন্তু ফুটবল সোজা লাইনের খেলা না, নেকড়েরা সেটা প্রমাণ করে। তারা চিতার সঙ্গে দৌড়ে জিততে চায় না, তারা তাকে পথ দেখায়। শরীরের কোণ বদলে তাকে আরও বাইরে ঠেলে দেয়, কাটব্যাক বন্ধ করে, আর টুর্নামেন্টের সবচেয়ে দ্রুত খেলোয়াড়কে এমন জায়গায় দৌড় করায় যেখানে কিছুই নেই। এটাই শুরুতেই প্রকাশ হওয়া গোপন বিষয়। কাঁচা গতি
ডিফেন্সকে ভয় দেখাতে পারে, কিন্তু দলগত বুদ্ধি সেই গতিকেই খাঁচায় বন্দি করতে পারে। তারপর ফ্রান্স নামে প্যারাগ্রিন ফ্যালকন নিয়ে, আর হঠাৎ চিতারাও মাটির সঙ্গে আটকে থাকা প্রাণী মনে হয়। প্যারাগ্রিন ফ্যালকন পৃথিবীর দ্রুততম প্রাণী হিসেবে পরিচিত। ডাইভ দেওয়ার সময় ঘন্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি গতিতে নামতে পারে। মাঠে তারা দৌড়বিদের মতো খেলে না, তারা খেলে পড়ে আসা বিদ্যুতের মতো। তারা অ্যাকশনের ওপর উঁচুতে ভাসে, অসম্ভব কোণ থেকে মুভমেন্ট পড়ে, তারপর কেউ প্রতিক্রিয়া দেওয়ার আগেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। একটা ফ্যালকন উইঙ্গার দূরের পোস্টের কাছে একটা আলগা বল দেখে আর ডাইভ দেয়। দর্শকরা আগে শব্দটা শুনতে পায়, বাতাস কেটে যাওয়া ধারালো এক শো শো আওয়াজ। ডিফেন্ডার ঘুরে তাকায় অনেক দেরিতে। বলটা বাউন্স করার মাঝেই মারা হয়, আকাশ থেকে ছোড়া পাথরের মতো জালের দিকে ছুটে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় এটা ঠেকানো অসম্ভব, কিন্তু এখানেই গোলকিপার সবকিছু বদলে দেয়। গোলের সামনে থাকা অক্টোপাস বিড়ালের মতো লাফায় না, মানুষের মতো ডাইভও দেয় না, সে ছড়িয়ে পড়ে। ৮টা হাত একসঙ্গে খুলে যায়, ওপর, নিচ, বাঁ, ডান, আর সেই ছোট নিষ্ঠুর ফাঁকগুলো ঢেকে ফেলে যেগুলো দিয়ে সাধারণত গোল ঢুকে যায়। তার চামড়ায় রং আর প্যাটার্ন বদলাতে থাকে। এক হাত শট থামায়, আরেক হাত রিবাউন্ড ধরে, তৃতীয় হাত বলটাকে নিয়ন্ত্রণে টেনে আনে, যেন গোলমুখটা আসলে কোনো গোলমুখ না, একটা ফাঁদ। জার্মানির ইউরোপিয়ান বাইসনরা খেলার আরেক দিক দেখায়। বিশাল মাথা, মোটা ঘাড়, শরীর যেন চলন্ত দেয়াল। তারা বল দখলে রাখে শুধু এই কারণে যে তাদের সরানো যায় না। পুমা মোচড়াতে পারে, জাগুয়ার বিস্ফোরিত হতে পারে, চিতা চোখের সামনে থেকে উধাও হতে পারে, কিন্তু একটা বাইসন শরীর নিচু করে বল ঢেকে রাখে, আর ম্যাচটাকে এমন এক শারীরিক তর্কে বদলে দেয় যেখানে কেউ ঢুকতে চায় না। কিন্তু শক্তিরও দুর্বলতা আছে। ফ্যালকনদের বিপক্ষে বাইসনরা দ্রুত ঘুরতে পারে না, নেকড়েদের বিপক্ষে তারা ঘিরে ফেলা হয়, জাগুয়ারদের বিপক্ষে তাদের হঠাৎ গতির বিস্ফোরণে টেনে নেওয়া হয়। অ্যানিম্যাল ওয়ার্ল্ড কাপ এক নির্মম শিক্ষা হয়ে ওঠে। প্রতিটা সুপার পাওয়ারের সঙ্গেই একটা অন্ধ দিক থাকে। কোয়ার্টার ফাইনালে আসে সবচেয়ে অদ্ভুত ম্যাচ, গরিলার মুখোমুখি ক্যাঙ্গারু। গরিলারা দুঃস্বপ্নের মতো ডিফেন্ডার, বিশাল বাহু, ভারী বুক, শান্ত কালো চোখ। তারা পেনাল্টি এরিয়ায় দাঁড়িয়ে থাকে পাথরের মূর্তির মতো, যেগুলো যে কোনো মুহূর্তে জীবন্ত হয়ে উঠতে পারে। কোনো আক্রমণকারী জোর করে তাদের ভেতর দিয়ে পথ বানাতে চাইলে সামনে পায় মাংসপেশির দেয়াল। তারা শরীর দিয়ে শট ব্লক করে আর বক্সটাকে নিজের ব্যক্তিগত এলাকা বানিয়ে ফেলে। কিন্তু ক্যাঙ্গারুদের সেই দেয়াল ভেদ করার দরকার নেই, তারা দেয়ালের ওপর দিয়ে যায়, একটা কর্নার বক্সে ভেসে আসে। গরিলা ডিফেন্ডাররা ধাক্কার জন্য প্রস্তুত হয়। ক্যাঙ্গারু স্ট্রাইকার দুইটা লাফানো পা ফেলে তারপর উপরে উঠে যায়, সবার মাথার ওপর। জমে থাকা এক হৃদস্পন্দনের জন্য পুরো স্টেডিয়াম শুধু ওপরের দিকে তাকিয়ে থাকে। মাঝ আকাশে তার লেজ শরীরের ভারসাম্য রাখে। হেডারটা নিচের দিকে ছুটে আসে, দ্রুত আর নিষ্ঠুর, কর্নারের দিকে বাউন্স করে। অক্টোপাস গোলকিপার কোনোভাবে সেখানেও আছে। এটাই সেই অসম্ভব শেড। এক হাত নিচে লম্বা হয়, আরেক হাত পোস্ট ঠেলে শরীর সরায়, আরও দুই হাত গোল লাইনের সামনে দেয়াল বানায়। বলটা মাত্র কয়েক ইঞ্চি বাকি থাকতে থেমে যায়, সাকার ঢাকা এক হাতে ঘুরতে থাকে, আর দর্শকদের আওয়াজে মনে হয় স্টেডিয়ামের ছাদ ফেটে গেছে। তখন সবাই বুঝে যায় ফুটবলে বুদ্ধি কোনো চুপচাপ জিনিস না, বুদ্ধি আকাশ থেকে নামা গোলও চুরি করে নিতে পারে। ফাইনালে এসে অ্যানিম্যাল ওয়ার্ল্ড কাপ নিজেই প্রকৃতি সম্পর্কে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। ব্রাজিলের জাগুয়ারদের সামনে পর্তুগালের আইবেরিয়ান নেকড়ে, ফ্লেয়ারের সামনে স্ট্রাকচার, বিস্ফোরণের সামনে ধৈর্য। জাগুয়াররা ঝলকের মতো আক্রমণ করে, ভয়ঙ্কর শক্তিতে জায়গা কেটে ঢুকে পড়ে। নেকড়েরা তা সহ্য করে,
পিছিয়ে যায়, সরে যায়, আবার বন্ধ হয়ে যায়। প্রতিবার ব্রাজিল মুক্ত মনে হলেই পর্তুগালের প্যাকের আকার শক্ত হয়ে আসে। জয়ের মুহূর্ত আসে সবচেয়ে শক্ত শরীর থেকে না, আসে সেরা মেল থেকে। এক জাগুয়ার হঠাৎ গতির ছলকে বাঁ দিকের দিকে দুই নেকড়েকে টেনে নেয়। দ্বিতীয় জাগুয়ার পেছন দিয়ে কাট করে। তৃতীয় জাগুয়ার অন্ধ জায়গায় অপেক্ষা করে। এক টাচ, এক লাফ, এক শট। প্যাক বন্ধ হওয়ার আগেই বল জালে চিৎকার করে ঢুকে যায়। তবুও জাগুয়াররা উদযাপন করলেও কেউ সহজ উত্তর নিয়ে বাড়ি ফেরে না। কারণ প্রাণীরা যদি ফিফা ওয়ার্ল্ড কাপে খেলত, তাহলে ফুটবল প্রমাণ করত এটা কোনো এক দক্ষতার খেলা না। এটা চাপের মধ্যে গতি, নিয়ন্ত্রণ সহ শক্তি, মুভমেন্টের আগেই দৃষ্টি, দ্বিধা ছাড়া দলগত কাজ, আর সব কিছু ভেঙে পড়লে বুদ্ধির খেলা। লক্ষ লক্ষ বছরের বিবর্তন একই মাঠে নেমে আসত, আর প্রতিটা ম্যাচ একই প্রশ্নকে আলাদা আলাদাভাবে করত। প্রকৃতি যখন খেলোয়াড় বেছে নেয়, তখন আসল গ্রেটনেস দেখতে কেমন হয়? শেষ পর্যন্ত চ্যাম্পিয়নরা হয়তো ট্রফি তুলবে, কিন্তু আসল বিজয়ও হবে খেলাটাই, যা বদলে যাবে নখর, ডানা, পেশি, ইনস্টিংক্ট আর বেঁচে থাকার এক জীবন্ত যুদ্ধক্ষেত্রে।